আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছ? সবাই ঠিক মতো শুনতে ও দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে দাও। লোকজন আজকে নাই কেন বুঝলাম না। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো জানিয়ে দাও, আমি ক্লাস শুরু করতে চাই। আমাদের আজকে মোটামুটি দ্বিতীয় পর্বটা শেষ হয়ে যাবে। এরপরেই আমরা আহ দ্বিতীয় পর্বের পরে আমরা তৃতীয় পর্বে চলে যাব। হ্যাঁ, তোমরা অনেকে সিকিউ দাও নাই। আচ্ছা, যদি সবকিছু ঠিক থাকে আমরা ক্লাস শুরু করছি এই মুহূর্তে। দেখো, আমরা তোমাদেরকে গতদিন 5টা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস পড়িয়েছিলাম। একটা হচ্ছে কপার, ক্রোমিয়াম, আর তোমার হচ্ছে মলিবেডেনাম, সিলভার এবং গোল্ড। এই 5টা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস যেটি কয়টি আমরা গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম, এগুলো থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় এমসিকিউ এবং রিটেন কোশ্চিন হবে। একটা হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম তারপরের মৌলটা হচ্ছে মলিবেডেনাম 42। মলিবেডেনাম 42, এই দুইটা ব্যতিক্রম পড়িয়েছিলাম। আর পড়িয়েছিলাম হচ্ছে কপার, সিলভার, গোল্ড। এই পাঁচটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস থেকে এমসিকিউ এবং রিটেন উভয় ক্ষেত্রেই কিন্তু পরীক্ষায় কি আসবে? আচ্ছা, উভয় ক্ষেত্রে পরীক্ষায় কোশ্চিন আসবে। কিন্তু আমরা কিছু কোশ্চিন দেখাবো যেটা তোমাদের বোর্ড বইয়ে আলোচনা করা হয় নাই। কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখাবো যেটা তোমাদের বোর্ড বইয়ে ইলেকট্রন বিন্যাসটাকে দেখানো হয় নাই, কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়। খুব অতটা ইম্পর্টেন্ট না, তবে এর ব্যাখ্যা তোমরা ইন্টারমিডিয়েট বইয়ে পাবা না। এক কথায় ব্যতিক্রম মানে ব্যতিক্রম। এখানে যে ব্যাখ্যাগুলো তোমরা শিখেছো, আহ্বায়ক নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, তা দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না। তোমরা চাইলে আমরা তোমাদেরকে দেখাতে পারি যে আসলে কীরকম হয়। যেমন দেখো, 3 নং গ্রুপের মৌল, 3 নং গ্রুপের মৌল, এই যে গ্রুপ হচ্ছে 3, এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে ইট্রিয়াম, ল্যান্থেনাইট এবং অ্যাক্টেনাইট। এটা দেখো 21, 21-এর সাথে 18 যোগ করলে 39, 57 এবং 89। ঠিক আছে, এগুলো হচ্ছে একই গ্রুপের মৌল, 3 নং গ্রুপের মৌল। 3 নং গ্রুপের যে স্ক্যান্ডিয়াম, তার লাস্টে ইলেকট্রন কিন্তু 3d1 এবং 4s2। তাহলে এই গ্রুপের বাকি মৌলগুলার ইলেকট্রন বিন্যাসও কিন্তু একই রকম হওয়ার কথা, অর্থাৎ এটা হচ্ছে 4d1 এবং হচ্ছে 5s2, তারপর হচ্ছে এটা 5d1 অ্যান্ড কি 6s2, এরপর হচ্ছে 6d1 অ্যান্ড 7s2। নিশ্চয়ই বুঝতে পারছো যে এরা একই গ্রুপের মৌল, তাই না? তাই একই রকম ইলেকট্রনীয় কাঠামো হবে, অর্থাৎ ওপরের মৌলগুলোর ইলেকট্রনীয় কাঠামো যেমন হবে, নিচের মৌলগুলোর ইলেকট্রনীয় কাঠামো কিন্তু এমনই হওয়ার কথা। ওকে, কিন্তু আমরা বাস্তবে যদি ল্যান্থেনাইডের ইলেকট্রন বিন্যাস করতে যাই, তাহলে ইলেকট্রন বিন্যাসটি কেমন হয় আমরা সেটা নিয়ে এখন একটু কথা বলবো। বাস্তবে যদি আমরা ল্যান্থেনাইডের ইলেকট্রন বিন্যাস করতে যাই, যেমন এই যে La57, তাহলে কি হবে বলো তো? 1s2, 2s2, 2p6, তারপর কি 3s2, এরপর কি 3p6, 4s2, 3d10। এই পর্যন্ত হলো 30টা। 30-এর পরে তোমাদেরকে আমরা কি শিখিয়েছিলাম বলো তো? ডিপিএস, ডিপিএস শিখিয়েছিলাম। কি বললাম? ডিপিএস, ডিপিএস। তাহলে ডিপিএস যদি এটা ডি হয় তাহলে এটা হবে 4p এবং 5s। তাহলে যে এরকম কিছু হয়ে গেল। তাহলে কত হলো? 30 আর 6 কত? 36, 36 আর 2 কত? 38 হয়ে গেল। এরপর দেখো, আবার আমরা ডিপিএস অর্থাৎ 4d, 5p এবং 6s, তাহলে 4d 10, এরপর কি 5p 6, এরপর কি 6s2। এই দেখো, এ পর্যন্ত 38 ছিল, তাহলে 38 আর 10 কত? 48, 48 আর 6 কত? 54, 54 আর 2 কত? 56। ব্যাপারটা ক্লিয়ার? 54 আর 2 কত হলো? 56। এখন কে বলবে 6s এর 56তম ইলেকট্রন, এই যে 56th ইলেকট্রন, 56তম ইলেকট্রন প্রবেশের পর পরবর্তী 57তম ইলেকট্রনটা কোন অরবিটালে যাবে? কে বলতে পারে? কমেন্ট করে জানাও দেখি কোন অরবিটালে যাবে। এখানে হ্যাঁ, অনেকে বলছো, হ্যাঁ অলরেডি বলছো 4f। তাহলে 57তম ইলেকট্রন কিন্তু যাবে কোথায় বলতো? 4f এ যাবে। হ্যাঁ, তার মানে 4f অন হওয়ার কথা। কিন্তু বাস্তবতা কি দেখো? বাস্তবতা হচ্ছে এই 57তম ইলেকট্রন কিন্তু 4f কে স্কিপ করে 5d তে প্রবেশ করেছে। এই দেখো, 4f কে স্কিপ করে 5d তে গেছে, কারণ 4f পূর্ণ হওয়ার পর তো 5d তে যাওয়ার কথা ছিল। কিন্তু ইলেকট্রনীয় কাঠামো হয়েছে কেমন? 5d16s2। কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল কেমন? হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল 5d, দুঃখিত, 4f1 অ্যান্ড 6s2। এটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল, কিন্তু হবে কোনটা? এটা।
বলো ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা? তার মানে নিয়ম অনুযায়ী যাওয়ার কথা এটা, অর্থাৎ এটা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, কারণ একই গ্রুপের সদস্য দেখে তাকে এই জায়গায় রাখা হয়েছে। ঠিক একইভাবে একই কারণে এই ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু হওয়ার কথা ছিল 5f1 7s2, এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় নাই। হয়েছে কোনটা? এইটা। তাহলে এই দুইটা ব্যতিক্রম। ল্যান্থেনাইড অ্যাক্টিনাইডও কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হচ্ছ। ঠিক এই যে অ্যাক্টিনাইড যে মৌল তার পরবর্তী মৌলটা। তাহলে এখন প্রশ্ন করতে পারো তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে পর্যায় সারণীতে ল্যান্থেনাইড তো 57তম ইলেকট্রন, 57তম ইলেকট্রন তো এরকম হলো, তাহলে আপনি বলেন যে 57তম ইলেকট্রনের পরের ইলেকট্রন 58 থেকে 71, এই যে নিচে যে মৌলগুলোকে রাখা হয়েছে ল্যান্থেনাইড বর্গের, এই দেখো নিচে যে মৌলগুলোকে রাখা হয়েছে ল্যান্থেনাইড বর্গের, এই যে ল্যান্থেনাইড বর্গের, তাই না? এই যে নিশ্চয়ই তোমরা পর্যায় সারণীর নিচের অংশটুকু, এটা হচ্ছে ল্যান্থেনাইড 57তম, এরপর 58 থেকে 71 কিন্তু এইখানে আছে। এই 57তম ইলেকট্রনটাই কিন্তু ব্যতিক্রম। 58 থেকে 71 যেভাবে 4f এ প্রবেশ করার কথা ওইভাবে কিন্তু প্রবেশ করে। এবার আসে হচ্ছে অ্যাক্টিনাইড, এটা হচ্ছে 89, এটা ব্যতিক্রম। এরপরে যেটা আছে থোরিয়াম 90, এটাও কিন্তু ব্যতিক্রম। কিন্তু 90-র পর থেকে 91 থেকে বাকিগুলা এগুলো কিন্তু যেভাবে হওয়ার কথা সেভাবেই হয়, সেগুলো হয়। আর কিভাবে হয় এটা আপাতত পড়ার দরকার নাই, কারণ এ ব্লক মৌল নিয়ে ইন্টারমিডিয়েটে আমরা তেমন কোনো পড়াশোনা করব না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনায় চলে যাই। আমরা আলোচনা হচ্ছে ঠিক অ্যাক্টিনাইড ব্যতিক্রম হলো, ল্যান্থেনাইড ব্যতিক্রম হলো 57, অ্যাক্টিনাইডও ব্যতিক্রম হলো 89, তাদের মতোই ব্যতিক্রম হবে 90 নাম্বার। এই মৌলটার ইলেকট্রন বিন্যাস হবে, এই দেখো এখানে 6d1 হয়েছে না, এটা হবে 6d2 7s2, কিন্তু কথা ছিল এটা হবে 4f2 and 7s2, কথা ছিল এটা এমন হবে, কিন্তু হয়েছে কোনটা? এইটা। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানো। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানো। তাহলে আমরা 3টা মৌল ব্যতিক্রম পেলাম, ল্যান্থেনাইড, অ্যাক্টিনাইড এবং থোরিয়াম। আর আগে পেলাম 5টা, কত হলো? 8টা। আমরা মোট ইন্টারমিডিয়েটে 11টা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস পড়াই, যেগুলো পড়লে তোমার বোর্ড এবং ভর্তি পরীক্ষা নিয়ে আর কোনো চিন্তা নাই। তবে রিটেনের জন্য মাত্র 5টা মৌল, যে 5টা প্রথমে আমরা পড়ালাম সেটারই ব্যাখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ ক্রোমিয়াম, কপার, এরকম যে 5টা ব্যতিক্রম, অর্থাৎ অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল থাকলে বা অর্ধপূর্ণ বা পূর্ণের কাছাকাছি থাকলে তাকে অর্ধপূর্ণ বা পূর্ণ করে দেওয়া হবে। এগুলোই আমরা জাস্ট পড়বো রিটেনের জন্য। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। কোনো কমেন্ট নাই কেন বলো দেখি? ওকে, ক্লিয়ার। আমরা এবার চলে যাই। ঠিকমতো তো শুনতে পাচ্ছ, তাই না? তোমরা ঠিকমতো তো শুনতে পাচ্ছ। এবার 3টা মৌল একদম ঘাততারা মৌল আমি বলে থাকি, মানে এগুলো একদম তুমি যে নিয়মগুলো জানো ইলেকট্রন বিন্যাসের, কোনোটাই এটা মেনে চলে না। এরকম মৌল হচ্ছে 3টা। যেমন দেখো নায়েবিয়াম, এটা হচ্ছে 41, তাহলে প্রথমে আমরা কি করব? 1s2, তারপর কি 2s2 2p6, তারপর কি 3s2 3p6, এরপর 4s2 দেন 3d আর 10, এই পর্যন্ত 30। এই 30-র পরে এবার d এর পরে হবে p, এই যে 36, এরপর হবে কি 4s2 38, এই যে dps। এই dps হলো, dps হওয়ার পর কি হবে? এবার এই dps 38 হয়ে গেল, 38 হওয়ার পর আবার d শুরু হবে, তাহলে এটা হওয়ার কথা 4d3, এটা হওয়ার কথা কি 4d3, অর্থাৎ নাইবিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়ার কথা। কিন্তু এটা ব্যতিক্রম এবং এর ব্যাখ্যা এখানে দেয়া নাই, জাস্ট বলা আছে যে এইভাবে স্থিতিশীল হয়। ইন্টারমিডিয়েট বইটা নিয়ে কোনো আলোচনাই নেই, কিন্তু বোর্ড পরীক্ষা একবার কোশ্চেন হয়েছিল। তাহলে এটার ইলেকট্রন বিন্যাসটা এখানে যেটা 4d3, সেটা 4d3 না হয়ে হয় 4d4 এবং 4s1 হয়। তাহলে মাথায় রাখতে হবে এটা 4d3 না, এটা 4d4 হবে। অর্থাৎ আমরা যদি একে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করে ইলেকট্রন বিন্যাস করি, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসকে সংক্ষেপে নিয়ে আসার জন্য ঠিক তার আগের নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করে দেখি, তাহলে এই যে 36 পর্যন্ত 4p6 পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাসকে কভার করে। বলতে পারো কোন নিষ্ক্রিয় গ্যাসকে কভার করে? এই নাইবিয়ামের এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 41-এর আগের নিষ্ক্রিয় গ্যাস কোনটা? 36। তাহলে হিলিয়াম, নিওন, আর্গন, ক্রিপ্টন,
ক্রিপ্টন, ক্রিপ্টন কত 36। তাহলে আমি এখন লিখতে পারি কি যে ক্রিপ্টন, ক্রিপ্টন লেখা মানেই এই 36 পর্যন্ত কাভার হয়ে যাওয়া। তাহলে এটা হচ্ছে 4d4 অ্যান্ড 4s1। নিশ্চয়ই ক্লিয়ার, আমাকে জানাও ক্লিয়ার কিনা। আসলে এই টপিক এই ইলেকট্রন বিন্যাস ক্লিয়ার হওয়ার কিছু নাই, তোমাকে মনে রাখতে হবে। এই ইলেকট্রন বিন্যাসটার কোনো নিয়ম মেনে চলছে না, এটাতে ক্লিয়ার হওয়ার কিছু নাই, তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। ওকে ওকে, আমরা এবার চলে যাব ঠিক এই গ্রুপ 10 যে মৌলটা, এই মৌলটা হচ্ছে না দুঃখিত, গ্রুপ 10-এর যে মৌলগুলো নিকেল, প্যালাডিয়াম এবং প্লাটিনাম, নিকেল, প্যালাডিয়াম এবং প্লাটিনাম। ওকে, তো নিকেল, প্যালাডিয়াম এবং প্লাটিনাম নিয়ে যদি চিন্তা করি, এটা হচ্ছে 28, তার নিচের মৌল হচ্ছে এটা 46 এবং এটা হচ্ছে 78। তাহলে 28, 46 এবং কি 78, এই যে এই তিনটা মৌলের মধ্যে এইটা কিন্তু ঠিকই আছে, এই দুইটা হচ্ছে কি ভুল আছে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে 3d8 এবং 4s2, এটা 3d8 এবং 4s2। এইটা এই যে প্যালাডিয়াম, যেটা প্যালাডিয়ামটাও কিন্তু তুমি যেহেতু একই গ্রুপের মৌল, তাই আমরা আশা করছিলাম এটা 4d8 এবং 5s2 হবে, 4d8 এবং কি হবে 5s2 হবে, আমরা এটা আশা করছিলাম। কিন্তু এটা হয়েছে কি জানো, এটা হয়েছে তোমার কাছে অবাক মনে হবে, এই যে 4d9 5s1 হয়েছে, 4d9 এবং 5s1 হয়েছে। এই তুমি দেখতে পারো এখানে, এই যে লেকচার বুকে দেয়া আছে। ও না দুঃখিত, এটা হচ্ছে 4d0 এবং 10 এবং 5s0, অর্থাৎ এটা হয়েছে এই যে একটা ফুললি 10 হয়ে যায়, 10 এবং 5s0 হয়, 0 হয়। এরপর তুমি যাও প্লাটিনামে, প্লাটিনাম আশা করছিলাম হচ্ছে এটা 5d8 এবং 6s2 হবে, তাই না? কিন্তু এটা হয়েছে 5d9 এবং 6s1। বলো ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। মানে এটা মনে রাখতে হবে আর কি, যে এইটা হবে না আর এইটা কি হবে, মানে এটার কোনো, তুমি যে লজিকগুলা জানো যে d9 থাকলে 10 হয় আর d4 থাকলে 5 হয়, ওই লজিকের কোনো লজিকই মিলবে না, কি হবে না, মিলবে না। বলো ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, কমেন্ট করো। চলে যাই আমরা পরবর্তী আলোচনায়। আমরা দ্বিতীয় পর্বে যা পড়ছিলাম সেখানে কিছু পড়া বাকি আছে, সেই পড়াগুলো আমরা পড়তে পারি এখন। যেমন অরবিটালের আকৃতি আঁকার কথা বলা আছে এখানে, অরবিটালের আকৃতি, এই দেখো অরবিটালের আকৃতি নিয়ে আমরা পড়বো এখন। এই যে এস অরবিটালের আকৃতি, তাহলে খাতায় লিখে নিতে পারো। এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার বা বৃত্তাকার এবং গোলাকারের মধ্যে পার্থক্য কি? গোলাকার মানে জাস্ট গোল হলেই গোলাকার, তাই না? কিন্তু বৃত্ত হইতে হলে কি থাকতে হবে, এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি হবে, সমান হইতে হবে। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি হইতে হবে, সমান হইতে হবে। প্রতিনিয়ত কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি হইতে হবে, সমান হইতে হবে, তাহলে এটা বৃত্ত হবে না। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখন দেখো, এই যে এস অরবিটাল হতে হলে L = 0 হবে, সুতরাং L = 0 হলে M = কি হবে, 0 হবে, যা দ্বারা বোঝায় এই অরবিটালের চারিদিকে। দেখো বলা হচ্ছে এর কোনো দিক ধর্ম নেই, মানে কোনো দিকে বিস্তৃত না, মানে কি, চারিদিকে সমানভাবে বিস্তৃত, অর্থাৎ ব্যাপারটা এরকম, চারিদিকে সমানভাবে বিস্তৃত। এই দেখো চারিদিকে সমানভাবে বিস্তৃত, কোনো দিক ধর্ম নেই, চারিদিকে সমানভাবে কি, অর্থাৎ এস অরবিটাল হচ্ছে এরকম গোলাকার, এই যে গোলাকার প্রতিসম। কি কথা কি বুঝছো? গোলাকার প্রতিসম মানে চারিদিকে সমানভাবে কি বিস্তৃত। আচ্ছা দেখো, তাহলে এস অরবিটাল চারিদিকে সমানভাবে কি বিস্তৃত, মানে কোনো দিক ধর্ম নেই। ওকে, আচ্ছা এখানে বলা হচ্ছে এন এর মান যদি বাড়ে, এই যে এন এর মান যদি বাড়ে, এস অরবিটালের আকারও বাড়ে। যেমন এরকম হইতে পারে যে 1s, তারপর 2s, তারপর 3s। একবার বুয়েট ভর্তি পরীক্ষা এরকম ভাবে আঁকতে বলে যে 1s, 2s, 3s, তো হচ্ছে এটা 1s, একটু বড় হবে কি 2s, আর একটু বড় হবে কি 3s, মানে একটার থেকে একটা কি হইতে হবে, বড় হইতে হবে। কারণ দেখো এখানে লিখে দেয়া আছে, কি লিখে দেয়া আছে দেখো, এন এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান বৃদ্ধির সাথে সাথে এস অরবিটালের আকৃতিও কি পায়, বৃদ্ধি পায়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান বৃদ্ধির সাথে সাথে এস অরবিটালের আকৃতিও কি পায়, বৃদ্ধি পায়। কি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান বৃদ্ধির সাথে সাথে এস অরবিটালের আকৃতিও কি পায়,
বৃদ্ধি পায়। অর্থাৎ একটার থেকে আরেকটা কি হবে, বড় হবে। অর্থাৎ 1s অপেক্ষা 2s কি হবে, বড় হবে। এবং সবার গঠনই হবে কার মতো, বৃত্তের ন্যায়। এবার আমরা চলে যাব পি অরবিটালের আকৃতি পড়ার জন্য। এই যে পি অরবিটালের, অরবিটাল এর আকৃতি। ওকে, পি অরবিটালের আকৃতি। তো পি অরবিটালের আকৃতি পড়ার জন্য আমরা কি করব, দেখো পি অরবিটালের আকৃতি কেমন, দেখো এখানে লিখে দেওয়া আছে কি, ডাম্বেলের মতো। পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল বা মুগুরের মতো। ডাম্বেল চেনো নাকি তোমরা, ডাম্বেল চেনো? এই যে জিম করে না মানুষজন, ডাম্বেল দেখছো? তো এই ডাম্বেলের মতো। ঠিক আছে, পি অরবিটালের আকৃতি কেমন বললাম, ডাম্বেলের মতো। ওকে। আর মুগুর কি বুঝবা না? মুগুর মানে আহ, ওই যে কি যেন বলে, বাঁশের তৈরি যখন কোনো কিছু বানানো হয়, তখন ওই বাঁশগুলাকে কিন্তু চির করে দেয়া হয়। অর্থাৎ পার্ট পার্ট করে আলাদা করে ফালি ফালি করে দেওয়া হয়। তখন দা দিয়ে এটাকে সাইজ করা হয়। তো এর উপর যেটা দিয়ে বাড়ি দেয় দায়ের ওপর, এটার নামই হচ্ছে কি, মুগুর। আর সবাই বুঝবা যেহেতু ডাম্বেল কি, ডাম্বেল যেটা দিয়ে জিম করে আর কি, যে ওয়েট নাই, এটার নাম হচ্ছে কি, ডাম্বেল। তো পি অরবিটালটা ঠিক এরকম। ধরো এটা একটা আহ অক্ষ আঁকছি আমরা, পি অরবিটাল লাগবো, তাহলে এরকম কিছু একটা হবে। এই যে এটা হচ্ছে মনে করো পিএক্স। যদি কেউ এটাকে পিএক্স না বলে পি ওয়াই বলে, তাতেও কোনো সমস্যা নাই। ধরে নিলাম আমার এটা পিএক্স, পিএক্স ধরে নিলাম। এবার এবার আমরা কথা বলতে পারি কি নিয়ে, এই দেখো, ধরে নাও এটা হচ্ছে পি ওয়াই, পি ওয়াই। আবার আবার হইতে পারে এরকম, আবার হইতে পারে এরকম যে এই যে এটা হচ্ছে পি জেড। তাহলে এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই, এটা হচ্ছে কি, পি জেড। নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। এই দেখো, প্রত্যেকটা অরবিটালে, প্রত্যেকটা অরবিটালের এই যে এই বিন্দু থেকে এই অঞ্চলটা কিন্তু একটা প্রশস্ততম অঞ্চল। আবার এই অঞ্চলটা একটা প্রশস্ততম অঞ্চল। তাহলে প্রত্যেকটা ডাম্বেলের মধ্যে এরকম প্রশস্ততম অঞ্চল কয়টা, দুইটা। প্রশস্ততম অঞ্চল কয়টা, দুইটা। এই প্রত্যেকটা প্রশস্ততম অঞ্চলকে বলা হয় লোব। এই প্রত্যেকটা প্রশস্ততম অঞ্চলকে বলা হয় কি, লোব। আবার দেখো যে পি ওয়াই, পি ওয়াই এখানেও তাই। এই যে পি ওয়াই, এই এই প্রশস্ততম অঞ্চলগুলো এক একটাকে বলা হয় কি, লোব বলা হয়। এই কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে পি অরবিটালের একটা প্রশস্ততম অঞ্চল, এটা একটা প্রশস্ততম অঞ্চল। পি ওয়াই এরও তাই, পি জেড এরও তাই। তাহলে একটু কষ্ট করে বলো তো, একটা পি এক্স বা একটা পি ওয়াই বা একটা পি জেড এ কয়টা লোব আছে? পি এক্স এ কয়টা লোব আছে? পি এক্স অরবিটালে কয়টা লোব আছে? কেউ কিছু বলে না। দুইটা, চমৎকার। তাহলে মোট পি অরবিটালের লোব কয়টা? ছয়টা। দুই দুই দুই। এবার দেখো যে কোন অরবিটালের যে বিন্দুতে, কোন অরবিটালের খাতায় লিখে নিতে পারো, তোমরা নোট করে নিতে পারো, সেটা হচ্ছে নোড। নোড কোন অরবিটালের যে অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব শূন্য আছে, এখান থেকেই পড়ায় আমি, এখান থেকেই পড়ায়। এই দেখো, পরমাণুতে কোন অরবিটালের যে অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব শূন্য তাকে নোড বলে। যে কোনো অরবিটালের মোট নোড সংখ্যা n-1। তাহলে কোন পরমাণুতে কোন অরবিটালের যে অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব শূন্য, সে অঞ্চলকে নোড বলে। যে কোনো অরবিটালের মোট নোড সংখ্যা হচ্ছে কি, n-1। অর্থাৎ দেখবা যে এই যে প্রশস্ততম অঞ্চল লোব, এইগুলোতে কিন্তু ইলেকট্রন থাকে। কিন্তু এই যে বিন্দু, এই বিন্দু এখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য। তাহলে এটাকে বলতে পারো তুমি নোডাল বিন্দু। নোডাল বিন্দু, নোডাল বিন্দু। তাহলে যে অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব শূন্য তাকে নোড বলে। যে বিন্দুতে ইলেকট্রন ঘনত্ব শূন্য তাকে নোডাল বিন্দু বলে। ধরো পি অরবিটাল, এই যে পি এক্স অরবিটাল, পি এক্স অরবিটাল এক্স ওয়াই তলে আছে। কোন তলে আছে, এক্স ওয়াই। তাহলে পি এক্স অরবিটাল যদি এক্স ওয়াই তলে থাকে, তাহলে দুঃখিত, না, অরবিটাল যদি পি এক্স হয় তাহলে এটা আছে ওয়াই জেড তলে। অরবিটাল যদি পি ওয়াই হয় তাহলে এটা আছে জেড এক্স তলে। অরবিটাল যদি হয় পি জেড তাহলে এটা আছে এক্স ওয়াই তলে। এই যে ওয়াই জেড, জেড এক্স এবং এক্স ওয়াই, এই তলগুলার কোনোটাতেই কিন্তু ইলেকট্রন থাকে না। যখন অরবিটাল পি এক্স তখন ওয়াই জেড এর ইলেকট্রন নেই। যখন অরবিটাল পি ওয়াই তখন জেড এক্স এ নেই। অরবিটাল যখন পি জেড তখন কি এক্স ওয়াই নেই। এই তলগুলা, এই তলগুলা প্রত্যেকটা তলই হচ্ছে কি, নোডাল তল। কি তল, নোডাল তল। অর্থাৎ পি এক্স অরবিটালের জন্য নোডাল তল হচ্ছে ওয়াই জেড।
পি ওয়াই এর জন্য জেড এক্স, আর পি জেড এর জন্য কি এক্স ওয়াই। ক্লিয়ার কিনা বলো আমাকে, সবাই একটু জানাও যে এটা ক্লিয়ার কিনা। সবাই একটু জানাও আমাকে ক্লিয়ার কিনা। ওকে, আমরা এবার চলে যাই ডি অরবিটালের আকৃতি। কার আকৃতি? ডি অরবিটালের আকৃতি। ডি অরবিটাল এর আকৃতি। ওকে, তো ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। এই যে ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। তাহলে একটা ডাম্বেলে যদি দুইটা লোব থাকে, ডাবল ডাম্বেলে কয়টা লোব থাকবে? একটা ডাম্বেলে যদি দুইটা লোব থাকে, ডাবল ডাম্বেলে কয়টা লোব থাকবে? একটা ডাম্বেলে দুইটা লোব, তাহলে ডাবল ডাম্বেলে কয়টা লোব থাকবে? চারটা লোব থাকবে। এই দেখো। তবে ডি অরবিটালের আকৃতি কিন্তু আসলে বাস্তবে আঁকাটা কঠিন বা অসম্ভব, তাই পরীক্ষায় আঁকতে বলবে না, কারণ এটা 3D অরবিটাল আঁকতে হবে। যেমন তুমি পি এক্স অঙ্কন করলা, তাহলে পি এক্স মানে এক্স অক্ষ বরাবর থাকে। ও আচ্ছা, একটা বিষয় বলা হয় নাই তোমাদেরকে, যেটা নিশ্চয়ই তোমরা হয়তো বা বুঝতে পেরেছো, না বুঝলে এখন দেখো। সেটা হচ্ছে এই যে পি অরবিটালের আকৃতি নিয়ে কি বলছে। পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল বা মুগুরের মতো এই অরবিটালের সংখ্যা তিনটি, পি এক্স, পি ওয়াই, পি জেড। এরা সবাই সমান শক্তির অধিকারী, যেটা একে অন্যের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তুমি সবই জানো সকল পি অরবিটালের আকৃতি কি হয়, একই প্রকার হয়। কিন্তু এরা যথাক্রমে এক্স ওয়াই ও জেড অক্ষ পরস্পরের উপর লম্বভাবে থাকে এবং নিজ অক্ষ বরাবর দিক নির্দেশক রূপে বিস্তৃত থাকে। প্রতিটি পি অরবিটালের ইলেকট্রন মেঘে কয়টি লোব থাকে? দুটি লোব একটি প্লেন আলাদা করে রাখে। এই নোডাল প্লেনটিকে নিউক্লিয়াসকে ভেদ করে। একে সমশক্তি সম্পন্ন বা কি অরবিটাল বলে? ডি জেনারেট অরবিটাল বলে। তাহলে আমরা যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে পি অরবিটাল যেমন দেখো, পি এক্স, পি এক্স হচ্ছে এই বরাবর থাকে, তাই না? ঠিক তেমনই ডি এর কিন্তু এক্স ওয়াই আছে। ডি এক্স ওয়াই আছে মানে ডি এক্সও না ওয়াইও না, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোন একটা জায়গায়। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোন একটা জায়গায় গিয়ে যদি আমরা খুঁজি, যেটা এক্সও না এটা ওয়াইও না, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোনো জায়গায় গিয়ে যদি আমরা অরবিটাল খুঁজি, সেটা আঁকবো কিভাবে? সেটা আঁকাটা কিন্তু কঠিন। তারপর বইগুলো যেভাবে আঁকতেছে আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এটা পরীক্ষার জন্য তেমন লাগবে না। তো চলো এটা নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে ডাবল ডাম্বেল কিভাবে আঁকবো। আহ প্রথমে এরকম ভাবে চিন্তা করবা, এই যে এইখানে ধরো আমরা আঁকলাম, এই জায়গাটাতে তুমি অরবিটালটাকে ফাইন্ড আউট করবে, এই জায়গাটা। তাহলে এটা মনে করো এক্স, এটা মনে করো ওয়াই, এটা মনে করো কি জেড। তাহলে এটা হচ্ছে ডিএক্স ওয়াই, এটা ডিএক্স ওয়াই। এরপর এরপর মনে করো এরকম একই আঁকবা, কারণ তুমি ভ্যারিয়েশন আনতে পারবা না, তুমি একই আঁকবা। কিন্তু এবার এখানে এক্স ওয়াই দিছো না, তুমি একই সেম চিত্র আঁকবা। আঁকার পর এখানে দিয়ে দিবা ওয়াই, এখানে দিয়ে দিবা জেড, এখানে দিয়ে দিবা এক্স। তাহলে তুমি আবার লিখবা কি ওয়াই জেড, এই যে এখানে যা দিচ্ছ সেটা লিখবা। আবার তুমি একই আরেকটা চিত্র আঁকবা, একই চিত্র আঁকবা। চিত্র এঁকে এবার তুমি কি করবা, এই যে এরকম, এটা ওয়াই, এটা জেড, আচ্ছা দুঃখিত, এটা জেড, এটা ওয়াই, আর এটা মনে করো না, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এটা হচ্ছে ডি জেড এক্স। হ্যাঁ, আমরা আরো একটা অরবিটাল জানি যেটা ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার। অর্থাৎ অর্থাৎ হচ্ছে এটা একটা, এটা একটা ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার। আর আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তো ডি জেড স্কোয়ার কে এভাবে আঁকা যেতে পারে, ডি জেড স্কোয়ার কে এভাবে আঁকা যেতে পারে, সেটা হচ্ছে এটা ইলেকট্রন মেঘ বোঝায়, এটা ইলেকট্রন মেঘ বোঝায়, যদি এই জায়গায় ইলেকট্রন থাকার কথা না। বাট 3D তে চিত্রটা এমনই দেখায়, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এ হচ্ছে পাঁচটা ডি অরবিটালের আকৃতি। তো আমরা যেহেতু শুরুতে বলেছিলাম একটা ডাম্বেলে দুইটা লোব হলে চার, ডাবল ডাম্বেলে কয়টা লোব হবে, তখন তোমরা বলেছিলে চারটা। তাই সবাই হয়তো ভাবতে পারো যে পাঁচটা ডি অরবিটাল, তাই তার জন্য লোব হবে কয়টা? 20টা। বলো তো আসলে কয়টা লোব হবে? পাঁচটা ডি অরবিটালের জন্য লোব হবে কয়টা? 4 গুণ 5 20টা হবে নাকি অন্য কিছু হবে? কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করো। পাঁচটা ডি অরবিটালের জন্য লোব হবে কয়টা? হ্যাঁ, অলরেডি রেদওয়ান বলছো 18টা, ধন্যবাদ। এই দেখো এখানে চারটা 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 চারটা, তাহলে মোট কয়টা হলো? 4 4 16টা। আর এইখানে কিন্তু চারটা নয়, এখানে কয়টা? দুইটা। তাহলে মোট হচ্ছে কয়টা? 18টা। নিশ্চয়ই মনে রাখতে পারবা। এখানে আরো কিছু কথাবার্তা লিখে দেওয়া আছে, এগুলো একটু পড়ে দেখবা। এখানে ডি অরবিটালের আকৃতি পড়ানো হচ্ছে, এই যে নোড, নোডাল তল, এগুলো পড়ানো হচ্ছে, এগুলো একটু পড়বা। কোন অরবিটাল গুলো সম্ভব, কোনগুলো সম্ভব না, এগুলো তো আমরা আগেই পড়িয়েছি। আহ্বায়ক নীতিও পড়ানো হয়ে গিয়েছে, হোর্নের নীতি, পলির বর্জন নীতি সবই পড়ানো হয়েছে। এবার আমরা আলোচনা করব
রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। এটা এতটা ইম্পর্টেন্ট কিছু না, তারপর একবার একটু পড়ে রাখতে পারি আমরা রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে আমরা মৌল শনাক্তকরণ করতে পারি। ওকে, তো রেখা বর্ণালীর মাধ্যমে মৌল শনাক্তকরণ করা যায়। কোনো মৌলের পারমাণবিক বর্ণালীতে অসংখ্য রেখা উপস্থিত থাকে, অর্থাৎ আহ বর্ণালীগুলো, মানে বর্ণালীতে যে আলোগুলো উৎপন্ন হয় তাদেরকে আমরা, যেমন বিভিন্ন প্রোডাক্টের গায়ে বা মানি রিসিটের গায়ে বারকোড থাকে, নিশ্চয়ই তোমরা দেখেছো। বারকোড মানে অনেকগুলো রেখা। এই বারকোড গুলা কিন্তু তুমি দেখে বুঝবা না, কিন্তু মেশিন কিন্তু ঠিকই রিড করলে বুঝতে পারবে যে প্রত্যেকটা বারকোড একটা আর একটা থেকে ডিফারেন্ট। যেমন ভাবে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট দেখে আমরা কিন্তু বুঝি না যে আহ, একই রকম নাকি ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট থেকে কি হয়, ডিফারেন্ট হয়। নিশ্চয়ই তোমরা এটা জানো। ঠিক তেমনই প্রত্যেকটা পরমাণুর জন্য কিন্তু বর্ণালীতে যে রেখাগুলো পাওয়া যায় সে রেখাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো বর্ণালীতে এক ধরনের রেখা আছে যে রেখাগুলো সহজে বর্ণালী থেকে মিশে যায় না, একদম শেষ পর্যন্ত টিকে থাকে। মনে করো তুমি কোন একটা মৌলের রেখা বর্ণালী উৎপন্ন করছো, করার পর তুমি চাচ্ছ এখন মৌলের নমুনাটা কমায় নিতে, অর্থাৎ মৌলের পরিমাণটা তুমি কমায় নিতে চাচ্ছ। তারপরে শেষ তুমি কিভাবে বুঝাবো, ধরো তুমি লাল চা বানাচ্ছ, চা পাতা যদি তুমি অনেক বেশি দাও তাহলে রংটা কেমন হয়, ডিপ হয়। চা পাতা যদি কম দাও তাহলে কেমন হয়, অনেক লাইট রং হয়ে যায় না, তাই না? কিন্তু ঠিক তেমনই তুমি যে মৌলের রেখা বর্ণালী তৈরি করছো, সে মৌলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে বর্ণালীতে অনেকগুলো রেখা দেখতে পাওয়া যায়। পরিমাণ যদি কমায় দাও তাহলে কিছু রেখা অদৃশ্য হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত কিছু রেখা টিকে থাকে, নাছোড় বান্দার মতো। ওই রেখাগুলোকে বলা হয় কি রেখা, নাছোড় রেখা। দেখো এই যে শেষ পর্যন্ত কিছু রেখা টিকে থাকে, কার মতো, নাছোড় বান্দার মতো। এই রেখাগুলোকে বলা হয় কি রেখা, নাছোড় রেখা। তাহলে কোন পরমাণুতে যে বর্ণালী উৎপন্ন হয়, বর্ণালীতে উৎপন্ন হওয়ার কারণে যে রেখাগুলো দেখতে পাওয়া যায়, সে রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো নাছোড় রেখা, তাদেরকে দিয়েই কিন্তু মৌল শনাক্তকরণ করা হয়। যে কোনো বর্ণালী রেখা দিয়ে মৌল শনাক্তকরণ করা হয় না। তাহলে আমরা কি বললাম, আবার বলি, মূলত বর্ণালী মানে আলো, কিন্তু আলোগুলো দেখতে মতো মনে হবে কার মতো, রেখার মতো। আর পরিমাণটা যদি বেশি থাকে তাহলে সব রেখাগুলো স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু পরিমাণ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিছু রেখা অদৃশ্য হয়ে যায়, আর কিছু রেখা শেষ পর্যন্ত টিকে থাকে। যে রেখাগুলো শেষ পর্যন্ত টিকে থাকে তাদেরকে বলা হয় নাছোড় রেখা। কি রেখা, নাছোড় রেখা। আচ্ছা, তাহলে বলছে শুধুমাত্র নাছোড় রেখাগুলোকে চিনতে পারলে মৌল শনাক্তকরণ করা যায়। যে কোনো মৌলের নাছোড় রেখা চিহ্নিত করার জন্য ওই মৌলের পারমাণবিক বর্ণালীকে একটি আদর্শ বর্ণালীর সাথে তুলনা করা হয়। অর্থাৎ ওই মৌলের যে পারমাণবিক বর্ণালী রয়েছে তাকে আমরা আদর্শ বর্ণালীর সাথে তুলনা করছি। এবার বলছে বাজারে একটা পাউডার পাওয়া যায় যার নাম হচ্ছে আরইউ পাউডার, যার অর্থ হচ্ছে রুথেনিয়াম বা আরইউ পাউডার, যার মধ্যে কমপক্ষে 50টি মৌলের অধিক সংখ্যক মৌলের বর্ণালীর নাছোড় রেখা আছে। মানে বাজারে তুমি যে আহ, মৌল শনাক্তকরণ করবা, তুমি একটা পরমাণু দিয়ে তার বর্ণালী তৈরি করলা। এখন তোমাকে তো বুঝতে হবে যে এই বর্ণালীটা কোন মৌলের বর্ণালী, রাইট? এজন্য তোমাকে কারোর সাথে কম্পেয়ার করতে হবে। তো বাজারে পাওয়া যায় এমন আহ বাজারে কিনতে পাওয়া যায় এমন একটা পাউডার যার নাম হচ্ছে আরইউ পাউডার। এই আরইউ পাউডারটা, কি বললাম, এই আরইউ পাউডারটা আহ, মধ্যে 50টারও বেশি মৌলের, কতটি মৌল বললাম, 50টারও বেশি মৌলের রেখা বর্ণালী পাওয়া যায়। তো তুমি আহ, যে মৌল শনাক্তকরণ করছো তার যে নাছোড় রেখা, সেটা কোন আদর্শ মৌলের নাছোড় রেখার সাথে মিলে যায়, বা কোন মৌলের আদর্শ নাছোড় রেখার সাথে মিলে যায়, তা দিয়ে তুমি কিন্তু বলতে পারবা যে তোমার পরীক্ষিত মৌলটা কোন মৌল। এই প্রসেসের মাধ্যমে আমরা বর্ণালী রেখা দেখে মৌল শনাক্তকরণ করতে পারি। আর এটাই হচ্ছে রেখা বর্ণালীর মাধ্যমে মৌল শনাক্তকরণ করার সিস্টেম। এটা তেমন কিছু না, এটা সম্পর্কে জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখলে এটা পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ কিছু না। এরপরে আমরা যেটা পড়াবো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দেখো, জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। এই দেখো, কি বললাম, জাল পাসপোর্ট এবং জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মির ব্যবহার, ইউভি রশ্মির ব্যবহার। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা টাকা দেখেছো। টাকা দেখে নাই এমন মানুষ তো খুঁজে পাওয়া কঠিন, তাই না? তো টাকার মধ্যে কি কি বিষয় থাকে যেগুলো দিয়ে আমরা অরিজিনাল নাকি ফেক টাকা আমরা আইডেন্টিফাই করতে পারি? যে আমার হাতে একটা টাকার নোট দেখতে পাচ্ছ, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ।
এখানে দেখবা যে এই যে টাকা যেখানে দেখতে পাচ্ছ, এখানে একটা চকচক করতেছে এমন একটা সুতা আছে, এই যেখানে এই সুতাটা কে বলা হয় সিকিউরিটি থ্রেড। মানে এই সুতাটা না থাকলে আগেই বাদ যে টাকাটা জাল টাকা। এবার এইখানে এইখানে কিছু দাগ আছে, এই দাগগুলা হাত দিয়ে যদি টাচ করো তাহলে দেখবা যে একটা হ্যান্ড ফিল পাচ্ছ, খড়খড় করতেছে। এইখানে যে রেখাগুলো আছে, এই যে রেখাগুলো আছে, তো এই রেখাগুলাকে হাত দিয়ে টাচ করলে একটা খড়খড়ে ফিলিং পাবা। এটা এটা যদি না থাকে তাহলে আগেই বুঝবে এটা বাদ। এইবার হচ্ছে মূল কাজটা হচ্ছে এইখানে, এই যে সাদা অংশটুকু, দেখবা এই সাদা অংশটুকুর মধ্যে একটা জল ছাপ আছে, এটা লাইটে ধরলে বোঝা যায়, নিশ্চয়ই দেখেছো তোমরা, তাই না? তো এই জল ছাপটা একটা বিশেষ কালি ব্যবহার করে দেয়া হয়। ওই কালির নাম হচ্ছে ফ্লোরোসেন্ট কালি। এই জল ছাপটা যে কালি ব্যবহার করে দেওয়া হয় তার নাম হচ্ছে, এখানে লেখা আছে কি ফ্লোরোসেন্স, আসলে এটার নাম হচ্ছে, কালিটার নাম ফ্লোরোসেন্ট কালি। এটার বিশেষ কালি। এই ফ্লোরোসেন্ট কালি যে বর্ণালী বা আভা তৈরি করে তার নাম হচ্ছে ফ্লোরোসেন্স। তাহলে টাকার মধ্যে যেই কালি ব্যবহার করে জল ছাপ দেয়া হয় তার নাম হচ্ছে ফ্লোরোসেন্ট। আর এই ফ্লোরোসেন্ট কালি এর ওপর যদি ইউভি রশ্মি আপতিত হয়, এই যে এই সাদা অংশটা যেখানে জল ছাপ দেয়া আছে এর ওপর যদি কি রশ্মি আপতিত হয়, ইউভি রশ্মি আপতিত হয়, তাহলে যে বর্ণালী পাওয়া যায় তার নাম ফ্লোরোসেন্ট আভা, না ফ্লোরোসেন্স আভা, ফ্লোরোসেন্স। এই কালিটা কেন বিশেষ কালি? এই কালিটার মধ্যে একটা অণু থাকে যার নাম হচ্ছে ফসফর অণু। কি অণু? ফসফর অণু। তাহলে কি হলো, আমি টাকা হোক বা পাসপোর্ট হোক এর ওপর যখন ইউভি রশ্মি দিব তখন এইখানকার জলছাপ যেটা দেয়া থাকবে সেটা নির্দিষ্ট বর্ণের আলোক শক্তি কি করবে? শোষণ করবে। নির্দিষ্ট বর্ণের আলোক শক্তি যখন শোষণ করবে তখন ও কিন্তু একটা বর্ণালী তৈরি করবে। বর্ণালীতে মৌলগুলো হতে পারে লাল, নীল, সবুজ, হলুদ, কমলা ইত্যাদি বিভিন্ন বর্ণের হতে পারে। এই যে জলছাপটা আছে, বিভিন্ন কালির জলছাপ আছে, এই জলছাপ থাকাটা প্রমাণ করে টাকাটা অরিজিনাল, ফেক না। আর এই যে বিভিন্ন বর্ণ যে পাবা, লাল, নীল, সবুজ, এক এক টাকার জন্য এক এক ধরনের বর্ণ থাকবে। মেশিন যখন দেখবে লাল বর্ণ, কথার কথা, যে ধরো বাংলাদেশের 1,000 টাকার নোটে লাল বর্ণ পাওয়া যায়, তাহলে ও কিন্তু 1,000 টাকা মনিটরে যোগ করতে থাকবে। হলুদ বর্ণ, কথার কথা, হলুদ বর্ণের জন্য 500 টাকা, তাহলে ও মনিটরে কিন্তু 500 টাকা যোগ করতে থাকবে। তাহলে টাকাটা কাউন্টও হয়ে যাচ্ছে, গুনতেও পারতেছো, আবার কি করতে পারতেছো, অরিজিনাল নাকি ডুপ্লিকেট তুমি তা চেক করতে পারছো। এইভাবে আমরা ইউভি রশ্মি ব্যবহার করে জাল টাকা, জাল পাসপোর্ট ইত্যাদি শনাক্তকরণ করতে পারি। তাহলে বলো তো কি বললাম? সবাই একটু মানে কমেন্ট করে জানাও যে ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, যে আসলে কিভাবে ইউভি রশ্মি ব্যবহার করে আমরা কি করতে পারি, জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণ করতে পারি। এই যে দেখো, আজকাল আজকাল বিভিন্ন ব্যাংকে জাল নোট শনাক্তকরণের জন্য জ্যাসকো FP6000 ফ্লোরোসেন্স স্পেকট্রোফটোমিটার মেশিন ব্যবহার করা হয়। তাহলে এটার নাম কি? জ্যাসকো FP6000 ফ্লোরোসেন্স স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রাম মানে বর্ণালী, ফটো মানে আলো, মিটার মানে পরিমাপ। তাহলে ফ্লোরোসেন্স স্পেকট্রোফটোমিটার মানে কি? ফ্লোরোসেন্স বর্ণালীর আহ আলোটাকে পরিমাপ করতে পারে, এই মেশিন ব্যবহার করা হয়। ইভিরশ্মি তরঙ্গ দৈর্ঘ্য এত হয়, তবে কারেন্সি নোট ডিটেক্টর মেশিনে অপটিক্যাল সেন্সর রূপে এত তরঙ্গ দৈর্ঘ্যের ইভি রশ্মি ব্যবহার করা হয়। আচ্ছা, ভালো কথা। মানে কোন ইভি রশ্মি ব্যবহার করে ওই মেশিনগুলোতে সেটা বলা হচ্ছে। বলছে ফসফর নামক কারেন্সি নোটে ফসফর নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। ফসফর একটি বিশেষ রাসায়নিক পদার্থ যা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ইভি রশ্মি শোষণ করে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান অঞ্চলে আলো বিকিরণ করে। ইউভি রশ্মির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের উচ্চ ফ্রিকোয়েন্সির ফোটন শোষণ করে ফসফের অণুর ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয়। ইলেকট্রন অস্থিতিশীল উত্তেজিত অবস্থা থেকে স্থিতিশীল নিম্নতর শক্তি স্তরে ফেরার পথে নির্দিষ্ট বর্ণের বিকিরণ নিঃসরণ করে, তাকে প্রতিপ্রভা বলে। এক কথায় শেষ, ইউভি রশ্মি ব্যবহার করে আমরা টাকার ওপর আহ এমন ভাবে ইউভি রশ্মি আপতন করব যাতে কি হয়, ওই জল ছাপটা ডিটেক্ট করতে পারে
এবং জলছাপের মধ্যে যে বর্ণ থাকে তা দিয়ে টাকাটা কাউন্ট করতে পারে। এই বিশেষ কালি যেটা দিয়ে জলছাপ ব্যবহার করা হয়েছে সেটার নাম ফ্লোরোসেন্ট। তার মধ্যে একটা অণু থাকে যার নাম ফসফর। আর এটা যেটা দেখতে পাই যে ধরনের আভা দেয় তার নাম হচ্ছে কি ফ্লোরোসেন্স আভা। এটা পড়লেই হবে। দেখো 2 মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার বোর্ড পরীক্ষা ভর্তি পরীক্ষা আসছে। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এখানে কিছু পড়া আছে, এই পড়াগুলো তোমাদেরকে আমি পড়াচ্ছি না কিন্তু বলে দিচ্ছি কি পড়তে হবে। এটা পড়তে হবে, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। আইআর মানে কি? আইআর মানে হচ্ছে ইনফ্রারেড রে। ইনফ্রারেড রে অর্থাৎ অবলোহিত রশ্মি। এই অবলোহিত রশ্মি মানুষের কি কি কাজে লাগে এগুলো কি তোমরা পড়ে নিতে পারবা নাকি পড়ায় দিব? বলো, পড়ে নিতে পারবা নাকি পড়ায় দিব? এই আইআর কে 3 ভাগে ভাগ করা হয়। আইআর কে 3 ভাগে ভাগ করা হয়। আইআর কে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এনআইআর, একটা হচ্ছে এমআইআর, আরটা হচ্ছে এফআইআর। তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আইআর এর যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, তার মধ্যে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে এনআইআর, তার থেকে একটু বড়টা কি এমআইআর, এবং তারপরটা কি এফআইআর। এই কোনটা কোন কাজে ব্যবহার করা হয় এটা তোমরা বুঝতে পারলে। যে আমরা যে বলি না, বিভিন্ন তান্ত্রিক কবিরাজ বা ডক্টররা বলে যে সূর্য স্নান করতে হবে। কি করতে হবে? সূর্য স্নান। সূর্য স্নান করলে আমাদের বডিতে যে রশ্মিটা প্রবেশ করে সেটাই হচ্ছে মূলত কি আয়ার, যার মাধ্যমে আমরা নিজেদেরকে কি অনুভব করি? সুস্থ অনুভব করি। এখানে আর অনেক কিছু বলে দেওয়া আছে যে ক্যান্সার নির্ণয়ে কিভাবে আয়ার ব্যবহার করা হয়, মস্তিষ্কের রোগ নির্ণয়। এই দেখো, এনআইআর রক্তের হিমোগ্লোবিন অক্সিজেনের পরিমাণ পরিমাপ করে মস্তিষ্কের রোগ নির্ণয় করে। তারপর লেখা আছে কি ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি পদ্ধতি ব্যবহার করে মাথার খুলি বা হিউম্যান কর্টেক্স কর্ম পদ্ধতি নির্ণয় করা হয়। এই যেখানে দেখো, সদ্য প্রসূত শিশুদের মস্তিষ্কের ক্ষত নির্ণয়, এটি একটি উপকারী পদ্ধতি। কথা কি বুঝছো? বাচ্চা যখন জন্মগ্রহণ করে, কোনো নবজাতক বাচ্চা, তখন মাথার উপরে কিছু অংশ দেখবা ফাঁকা থাকে, অর্থাৎ মাথার খুলিটা পরিপূর্ণ হয় না। ঠিক আছে? তো অনেক সময় বিভিন্ন কমপ্লিকেসির কারণে বাচ্চাকে কিন্তু আর্লি ডেলিভারি করে দেওয়া হয়। দেখা গেলো যে সময় ডেলিভারি হওয়ার কথা তার 1 মাস 1.5 মাস আগেই ডেলিভারি হয়ে গেছে। যদি এমন হয় তখন এই বাচ্চার মাথা কিন্তু অসম্পূর্ণ থাকে, মাথার খুলিটা পরিপূর্ণ হয় না। এমনিতেও 9 মাস 10 মাসেও যদি বাচ্চা ডেলিভারি হয় তখনও কিছুটা গ্যাপ থাকে, কিন্তু তারও বেশি আগে যদি ডেলিভারি হয় তখন বেশি গ্যাপ থাকে। তখন ডক্টররা তাকে বিশেষ প্রক্রিয়া আইসিইউ বা বিভিন্নভাবে রেখে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখে, তারপর বাচ্চাটা বাবা মায়ের কাছে দেয়। তো তখন মাথায় কোনো ক্ষত তৈরি হয়েছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এটা নির্ণয় করার জন্য এই যে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে এবং সেখানে আয়ার রশ্মি ব্যবহার করা হয়। স্ট্রোকের চিকিৎসায় বর্তমানে অনেক মানুষ যখন প্যারালাইসিস হয়ে যায় বা স্ট্রোক করে, তখন তাদের নার্ভের অনেক জায়গা, হাত পা অনেক জায়গায় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু আইআর রশ্মি ব্যবহার করার মাধ্যমে তাদের ওই নার্ভের অ্যাক্টিভিটি আবার কি করতে পারে? ফিরে পেতে পারে। মেডিকেল ডায়াগনস্টিক পদ্ধতি সেটা তো পারে। এখন প্রশ্ন হচ্ছে, কারা আইআর রেডিয়েশনের প্রতি সক্রিয়? মানে কোন অণুগুলা আইআর রেডিয়েশনের প্রতি সক্রিয়? আইআর রেডিয়েশনের প্রতি সক্রিয়। এই যে দেখো, এখানে যে মৌলগুলো আছে না, অণুগুলো আছে, এরা দ্বিপরমাণু। কেন এটা দ্বিপরমাণু? কারণ এখানে 2টা করে পরমাণু আছে। এই দ্বিপরমাণুগুলো অণুর কি মোমেন্ট থাকায়? ডাইপোল মোমেন্ট থাকায়। এই দেখো, ডাইপোল মোমেন্ট থাকায়। এই দ্বিপরমাণু অণুগুলোর কি মোমেন্ট থাকায়? ডাইপোল মোমেন্ট থাকায়। ডাইপোল মানে পজিটিভ নেগেটিভ 2টা পোল, অর্থাৎ এরা পোলার। এদের 2টা পোল আছে, একটা পজিটিভ একটা কি নেগেটিভ। এই ডাইপোল মোমেন্ট থাকায় এরা আইআর রেডিয়েশনের প্রতি সক্রিয়। কিন্তু এরা দেখো, এরাও দ্বিপরমাণু, কিন্তু এদের কি নাই? ডাইপোল মোমেন্ট নাই। এরা দ্বিপরমাণু হওয়ার পরে এদের ডাইপোল মোমেন্ট নাই, তাই এরা আয়ার রেডিয়েশনকে প্রতি কি না, মানে সক্রিয় না। তাহলে আয়ার রেডিয়েশনের প্রতি সক্রিয় হতে হলে কি হতে হবে? অণুগুলোর ডাইপোল মোমেন্ট থাকতে হবে এবং দ্বিপরমাণু হইতে হবে, বা দ্বিপরমাণু হইতে হবে এবং ডাইপোল মোমেন্ট থাকতে হবে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এইটুক পর্যন্ত নিজেরা পড়ে নিবা। এরপর একটা টপিক আছে, এই টপিকটা শেষ হয়ে গেলে আমাদের দ্বিতীয় পর্ব পুরোটা শেষ হয়ে যাবে। এই টপিকে তেমন গুরুত্বপূর্ণ কোনো পড়া নেই। এমসিকিউ এর জন্য আমরা পড়বো, এখান থেকে 3-4টা এমসিকিউ হইতে পারে, তারপরেও তোমাদের পড়া উচিত। তোমরা যারা ক্লাস করছো তারা আমাকে একটু বলবা
এমআরআই নামে একটা পরীক্ষা আছে যেটা ডক্টররা দেয়। এই এমআরআই নিজেরা কখনো করেছো বা তোমার ফ্যামিলি মেম্বাররা করেছে? এমআরআই দেখেছো কখনো করতে? আমাকে একটু জানাও সবাই। এমআরআই সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? এমআরআই কি করেছো কখনো, বা করেছে কেউ ফ্যামিলি মেম্বার দেখেছো? কারো কোনো আইডিয়া নাই? চলো আমরা এই এমআরআই সম্পর্কে কিছু জিনিসপত্র জেনে নেই। এই দেখো, এমআরআই এর আমরা একটা ভিডিও দেখবো এখন। এমআরআই এটা যদিও ইন্টারনেট থেকে নেওয়া ভিডিও। Welcome. In this video, আমি জানি না তোমরা ভিডিওটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা? we'd like to tell you a little bit about your upcoming MRI examination. সাউন্ড কি শুনতে পাও, বুঝতে পারো যে কি বলতেছে? MRI is also called magnetic resonance imaging or nuclear magnetic resonance and is particularly suitable for providing images of the internal organs. Unlike other imaging methods, such as computed tomography or X-ray, MRI does not expose you to harmful radiation. The MRI scanner works with a strong magnetic field, so you will be asked to remove all metal objects in the changing room. These include eyeglasses and jewelry. But remember, there might also be metal objects in the clothes you are wearing, like zippers or bra wires. Some metal objects may be located inside your body and therefore cannot be removed. These include implants, pacemakers, and prosthesis, which, depending on the material they are made of, may be affected by the magnetic field. As soon as you've gotten changed, you will be brought into the preparation room. For some examinations, contrast medium has to be administered in order to distinguish some structures more clearly. If this has been planned for you, you will get an IV or be fitted with a port. Depending on the body region to be examined, you will be positioned either head first or feet first on the patient table. Usually, you will lie on your back. The medical staff will make you as comfortable as possible. Do not hesitate to ask for more cushions or blankets if the position you are lying in is uncomfortable. When the contrast medium enters your body, the area might feel a little cold or warm. You may also feel an increased urge to urinate. Some patients have also reported a metallic taste in their mouth. All these sensations are completely normal and will subside after a short while. Before the staff leaves the room, a ball will be placed in your hand. You can squeeze the ball to make contact with the medical staff via an intercom at any time you feel that you have to interrupt the examination. You will receive special headphones or earplugs to protect your hearing during the loud phases. The medical staff will select a coil relevant to your examination and place it on the part of the body to be examined. As soon as you have been prepared for the examination, you will be moved into the MRI scanner and the examination can begin. The staff will leave the room while the examination is being performed, but will constantly monitor you from the control room where they conduct the examination and check whether your images are clear. The staff can also make contact with you via the intercom, for example, to give instructions. For some parts of the examination, you will have to hold your breath for a few seconds or breathe very shallowly. If this is required for your examination, you will be informed in good time. It is very important that you remain still throughout the examination. As soon as you move, the images will blur, just like when you take pictures with a camera. Blurred images cannot be interpreted, and the examination will have to be repeated. The MRI scanner makes a noise, which you can hear in the examination room, even when it is not actively scanning. Depending on the type of MRI scan, the sound, rhythm, and frequency will change over the course of the different phases of the examination. The examination is now complete, and you can get dressed again. Afterward, the radiologist will evaluate your MR images and pass on the report. Now you know what to expect when you undergo an MRI examination and hopefully feel well prepared. ওকে, দেখো, হ্যাঁ, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এমআরআই কিভাবে করা হয় এই পরীক্ষাটা, সেটা তোমরা একটা ভিডিওর মাধ্যমে দেখলা। আমরা এখন এখানে কি পড়াতে চাই সেটা তোমরা আগে দেখো। তারপরে হচ্ছে আবার প্রয়োজনে আমরা আবার
এক্সপ্লেইন করার সময় ভিডিও দরকার হলে আমরা আবার চালু করবো, অসুবিধা নাই। চলো আমরা এখন যে আসলে এখানে কি বলা হচ্ছে, এই দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে এমআরআই শব্দের অর্থ কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। অর্থাৎ তুমি, আচ্ছা ম্যাগনেটিক মানে তো বোঝো চৌম্বকীয়, রেজোন্যান্স ইমেজিং, রেজোন্যান্স কি আর ইমেজিং তো জানোই, ছবি। বলো তো রেজোন্যান্স কি, তোমরা কি জানো কেউ? এর বাংলা অর্থ হচ্ছে অনুরণন। অনুরণন, নট অনুনাদ। কি বলা হচ্ছে? অনুরণন। অর্থাৎ কোনো কিছুর মধ্যে যদি কোনো মূল কণিকা চলাচল করার সময় তাদের গঠনগত কোনো পরিবর্তন না হয় তখন তাকে অনুরণন বলে। যেমন দেখো, ধরো বেনজিন, এই যে বেনজিন, এই বেনজিন বলয়ের মধ্যে কিন্তু, এই বেনজিন বলয়ের মধ্যে কিন্তু ইলেকট্রন সর্বদা ঘুরতেছে। এই জন্য কি বেনজিনের গাঠনিক কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তাহলে এই জিনিসটাকে বলা হয় বেনজিনের অনুরণন। তোমার হাতের এই জায়গায় কোনো কিছু কামড় দিছে, এখানকার স্নায়ু কোষগুলা, নিউরন গুলা তোমার এই বডির মধ্য দিয়ে ব্রেনকে কিন্তু গিয়ে ইমিডিয়েট সিগন্যাল দিতেছে যে তোমার এখানে কেউ কামড় দিচ্ছে, তুমি ব্যবস্থা নাও। তার জন্য কি তোমার এইখানকার হাতের কোনো কোষের কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা এক ধরনের অনুরণন। তুমি যখন এক্স রে করবা, কোনো জায়গায় কোনো হাড় ভেঙে গেছে বা টিউমার হয়েছে বা নার্ভের কোনো প্রবলেম, তার জন্য তুমি যদি এক্স রে করো, তাহলে এক্স রে করলে তুমি দেখবা যে জাস্ট যে জায়গার এক্স রে করবো ওই জায়গায় আলো আসবে এবং ওই জায়গাটা ছবি তুলে নিয়ে চলে যাবে এবং এই ছবিটা হবে 2D। এতে করে তোমার প্রবলেম যদি অনেক সূক্ষ্ম প্রবলেম হয়, তুমি প্রবলেম কিন্তু ফাইন্ড আউট করতে পারবা না বা ডক্টর এটা বুঝতে পারবে না। এমআরআই কিন্তু মানুষের দেহের 3D ছবি তুলে। কিভাবে? রেজোনেন্সের মাধ্যমে। কিভাবে রেজোনেন্সের মাধ্যমে ছবি তুলে? আমাদের বডিতে বায়োলজি টিচাররা বলেন যে আমাদের প্রত্যেকটা কোষের প্রায় 70 ভাগই পানি। পানির মধ্যে প্রত্যেকটা পানির অণুতে একটা করে কিন্তু H+ বা প্রোটন আছে। এই প্রোটন এমআরআই মেশিনের মাধ্যমে তোমার বডিতে থাকা প্রোটন পুরো বডির মধ্যে চলাচল করায়, পুরো বডির মধ্যে চলাচল করায়। এতে করে তোমার কোনো কোষের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই বডির প্রত্যেকটা সেলের মধ্যে চলাচল করা H+ রেডিও ওয়েভের মাধ্যমে, কার মাধ্যমে? রেডিও ওয়েভের মাধ্যমে ওই কম্পিউটারকে কি দিয়ে দেয়? তথ্য দিয়ে দেয়। যে কম্পিউটারের অপারেটর বসে অপারেট করছে, দেখলে না একজন অপারেটর কি করতেছে? অপারেট করছে, ছবি তুলছে, ক্লিক করতেছে, মাইক্রোফোনে কথা বলছে রোগীর সাথে। তাহলে আমাদের বডিতে থাকা প্রত্যেক কোষের মধ্যে থাকা পানির অণু, পানির অণুর মধ্যে থাকা H+কে পুরো বডির মধ্যে মুভ করানো হবে। মুভ করিয়ে করিয়ে প্রত্যেকটা কোষের তথ্য কোন ওয়েভের মাধ্যমে? রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ, যে তরঙ্গ ব্যবহার করে আমরা টেলিভিশন দেখি। এই তরঙ্গ ব্যবহার করে কম্পিউটারকে আমাদের বডির ভেতরের প্রত্যেকটা সেলের তথ্য দিয়ে দেওয়া হবে। কি নিশ্চয়ই বুঝতে পারছো? এই যে তথ্য দিয়ে দেওয়া হবে, এই পুরো বডির মধ্যে H+ চলাচল করবে এবং এই মাধ্যমে ছবি তোলা হবে। এটাই হচ্ছে রেজোনেন্স। তাহলে এমআরআই হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। চৌম্বক ক্ষেত্রের কারণে আমাদের বডিতে থাকা প্রত্যেকটা H+কে পুরো বডির মধ্যে মুভ করানো হবে। আর এই জন্য বডির কোনো ধরনের ক্ষতি হবে না, কোনো কোষের গঠনগত পরিবর্তন হবে না। আর এটার নামই হচ্ছে রেজোনেন্স। এখন আসো এমআরআই কিভাবে করা হয়। তোমাদেরকে তো বলা হলো বা ভিডিও দেখানো হলো, নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। তারপর আমি তোমাদেরকে আবার একটু কিছু জিনিস ব্রিফ করে দেওয়ার চেষ্টা করি। এই দেখো এমআরআই মেশিন তোমরা দেখতে পেলা যে এমআরআই যখন করা হচ্ছে, এই যে এটা হচ্ছে এমআরআই মেশিন। এই এমআরআই মেশিনের এই যে গোল স্ক্যানারের মধ্যে রুগীকে প্রবেশ করানো হয়। এই দেখো এই টেবিলের উপর রুগীকে শোয়ানো হয়। শোয়ানোর পর ক্লিক করলে এইটা কিন্তু ভেতরের দিকে রুগীকে নিয়ে চলে যায়। যে রুমে এমআরআই করা হয় ওই রুমে কোনো রুগী ছাড়া কোনো কিছু থাকতে পারবে না। রুগী ছাড়া কেউ থাকতে পারবে না, রুগীর অপারেটরও থাকতে পারবে না। ইভেন আরো মজার ব্যাপার হচ্ছে রুগীর বডির ইনসাইড এবং আউটসাইড কোনো জায়গায় কোনো মেটাল থাকতে পারবে না, তাহলে চৌম্বক ক্ষেত্র তাকে আকর্ষণ করে ফেলবে। তাহলে মানুষের বডির, ধরো বডির ভেতরে যদি কারো হাত পা ভেঙে থাকে, সেখানে যদি স্ক্রু লাগানো থাকে তখন কি হবে? হার্টে যদি কারো রিং পরানো থাকে তখন কি হবে? তারা এমআরআই করতে পারবে না। তুমি যে ড্রেস পরে আছো, এই ড্রেসে তো বাটনে মেটাল থাকতে পারে, জিপারে মেটাল থাকতে পারে, বেল্ট থাকতে পারে, আরো অনেক ভাবে তোমার বডিতে কি থাকতে পারে, যে ক্লথ গুলো থাকবে তাতে মেটাল থাকতে পারে। এই জন্য তোমাকে ওটি ড্রেস পরানো হবে। যেখানে যেমন রুগীকে দেখো ওটি ড্রেস পরানো হয়েছে, এই যে প্রত্যেকের, এই যে দেখো ওটি ড্রেস পরানো হচ্ছে, যে ওটি ড্রেস পরানো হচ্ছে। অর্থাৎ যে ড্রেসের মাধ্যমে, যে ড্রেসে কোনো বাটন থাকে না, ফিতা থাকে, আর রুগী যাতে কোনো ধরনের মেটাল তার বডিতে না থাকে। আর বললাম তো বডির অভ্যন্তরে যদি কোনো মেটাল থাকে তাহলে ওই রোগী কিন্তু বা ওই ব্যক্তি কিন্তু এমআরআই করতে পারবে না। এবং যে রুমে এমআরআই করা হবে তার বাইরে, রুমের বাইরে থাকবে হচ্ছে অপারেটর, কম্পিউটার নিয়ে, যেখান থেকে
পুরো প্রক্রিয়াটা কন্ট্রোল করা হবে। এবং ওই যে রুমে এমআরআই মেশিন থাকবে ওই রুমে একটা গ্লাস থাকবে, মানে একটা ওয়ালে কাঁচ দেয়া থাকবে, যাতে রুগীকে এমআরআই অপারেট করছে, যিনি যিনি এমআরআই করতেছে, যিনি এমআরআই রুমের প্রতিনিধি, সে যাতে রুগীকে দেখতে পায়। এবং রুগীর কানে হেডফোন দেয়া থাকবে, যাতে কোনো কারণে অনেক সময় বলেন এক্স রে করতে আপনি নিঃশ্বাস বন্ধ করুন, আপনি নিঃশ্বাস ছেড়ে দিন, এরকম ধরনের কোনো ইনস্ট্রাকশন, বামে ঘুরুন ডানে ঘুরুন, এরকম যদি কোনো ইনস্ট্রাকশন থাকে, তাহলে যাতে ওই মাইক্রোফোন থাকবে অপারেটরের কাছে। এই যে অপারেটরের কাছে মাইক্রোফোন থাকবে, এখানে দেখছো নিশ্চয়ই, এই তো এখানে তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ, অপারেটর যিনি থাকবে, এই দেখো একটা আলাদা কিন্তু রুমের বাইরে কিন্তু কাঁচ, হ্যাঁ, যে কাঁচের মধ্য দিয়ে দেখা হচ্ছে, এই দেখো এই দেখো, এই মাইক্রোফোনটা থাকবে কার কাছে? অপারেটরের কাছে, যিনি অপারেট করছে। আর রোগীর কানে কি থাকবে? হেডফোন থাকবে, যে হেডফোনের মাধ্যমে রোগী শুনতে পারবে। এছাড়াও তোমরা কিছুক্ষণ আগে দেখলা হর্নের মতো অনেক শব্দ শোনা যাচ্ছে, এই যে এটা হচ্ছে হেডফোন, যেটা রোগীর কানে থাকবে। এই হেডফোন দেওয়ার আরেকটা কারণ আছে, যে এমআরআই যখন করা হয়, এমআরআই যখন ক্লিক করা হয়, তখন প্রচন্ড শব্দ হয়, নিশ্চয়ই তোমরা শুনলা ভিডিওর মধ্যে শব্দ, হ্যাঁ, বিভিন্ন ধরনের হরেক রকম কি করতেছে, শব্দ করতেছে। এই শব্দের কারণে রুগী কিন্তু ভয় পেয়ে যেতে পারে। রুগী যাতে শব্দের কারণে কি না পেয়ে যায়, ভয় না পেয়ে যায়, তার কারণে রুগীর কানের মধ্যে কি দেওয়া থাকবে? হেডফোন দেওয়া থাকবে, যে হেডফোনের মাধ্যমে রুগীর সাথে যোগাযোগও হবে, এবং রুগী বাস্তবে যে শব্দটা হবে তার থেকে যাতে অনেক কম শব্দ শুনে এবং ভয় না পায়, দেখে কি হবে? হেডফোন দেওয়া থাকবে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমি কি বলার চেষ্টা করছি। এমআরআই নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো। এই দেখো, এই যে গ্লাসের বাইরে থাকবে রুগী, এই যে কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হবে, কম্পিউটার দিয়ে এই যে এই ছবিগুলো তোলা হচ্ছে, এগুলো কি 2D ছবি, এক্স এর মতো, নাকি 3D ছবি? 3D ছবি। এই যে এমআরআই সম্পর্কে তোমাদের যতটুকু ধারণা দেওয়া সম্ভব তা দেয়া হলো। এমআরআই বলছে এখানে, এমআরআই তো হচ্ছে একটি নিউক্লিয় চৌম্বকীয় অনুরণন প্রক্রিয়া, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এনএমআর। এনএমআর, যার ইলাবোরেশন হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। অর্থাৎ এমআরআই তো সম্পর্কে আমরা যে তথ্যগুলো বললাম, যে এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা একটা রোগ নির্ণয়ের প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে আমরা মূলত রেজোনেন্স ঘটাই কার? আমাদের বডিতে থাকা পানি বা H+-এর। আর এই যে রেজোনেন্সটা হয় এখানে, এই রেজোনেন্স হওয়ার জন্য যে তরঙ্গ ব্যবহার করা হয়, যে ওয়েভ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রেডিও ওয়েভ। কিন্তু এটা ঘটার তো একটা প্রক্রিয়া আছে। কোন মেকানিজম ফলো করে এমআরআই করা হয়, সেই মেকানিজমের নাম হচ্ছে এনএমআর। তাহলে এনএমআর অর্থ কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, অর্থাৎ নিউক্লিয়াসে চৌম্বকীয় উপায়ে কি করা হয়? রেজোনেন্স করা হয়। অর্থাৎ ওই যে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসের চৌম্বকীয় প্রক্রিয়ায় নিউক্লিয়াসকে কানেক্ট করা হয়, করার মাধ্যমে বডির প্রত্যেকটা অংশে H+টাকে ঘুরানো হয়। আর এটার নামই হচ্ছে নিউক্লিয়ার নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। বলছে আমরা এগুলো পড়ে নিব, এটা আপনি পার্ট 2 শেষ, আর এটা পড়লেই পার্ট 2 শেষ। এটাই পার্ট 2 এর লাস্ট লেকচার, হ্যাঁ, আর কিছু নাই পার্ট 2 এ। তো এবার দেখো, এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তথ্য আছে, যেগুলো তোমরা নিজেরা নিজেরা পড়তে পারবে না হয়তো, বা এই জন্য পড়িয়ে দিচ্ছি। বলা হচ্ছে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের বিশেষ অভিবিন্যাস, মানে প্রোটনের বিন্যাসের কারণে বর্ণালী সৃষ্টি হয়, তাই হচ্ছে এনএমআর। অর্থাৎ প্রোটন বা নিউট্রন এর বিশেষ অভিবিন্যাসের জন্য এনএমআর তৈরি হয়। যেমন দেখো, কারা এনএমআর, অর্থাৎ এমআরআই করা হয় যে প্রক্রিয়ায়, ওই প্রক্রিয়ার নাম হচ্ছে এনএমআর। কারা এনএমআর প্রক্রিয়া অংশগ্রহণ করে? বলছে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন যুক্ত নিউক্লিয়াস যাদের থাকে, যাদের নিউক্লিয়াসে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকে। যেমন দেখো, হাইড্রোজেনের একটা প্রোটন, এর কার্বনের 6টা প্রোটন, কিন্তু এর নিউট্রন আবার দেখো 7টা, অর্থাৎ এটা কার্বন 13। কার্বন 12 হইলে তার আবার কি হবে না? এনএমআর হবে না। আর ফ্লোরিনের তো বিজোড় সংখ্যক প্রোটন থাকে। তাহলে যাদের নিউক্লিয়াসে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকে, তারা এনএমআর সক্রিয় পরমাণু। এনএমআর পরমাণু নিউক্লিয়াসে দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে। এরপর বলা হচ্ছে প্রবল প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এনএমআর পরমাণু যুক্ত যৌগ থেকে রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবে অনুরণ সিগন্যাল তৈরি হয়। মানে বুঝতেই পারছো, প্রবল চৌম্বক ক্ষেত্রের কারণে এনএমআরটা তৈরি হয়, এটা বলছে। এখানে মূলনীতির মধ্যে যে পড়াগুলো আছে, এখানে তেমন কিছু পড়ার নাই। এখানে কিছু সুবিধা এবং অসুবিধা আছে। দেখো, এমআরআই দেহের কঠিন, নরম এবং তরল অংশগুলোকে আলাদা করতে পারে। বিভিন্নভাবে টিস্যুর অস্বাভাবিক পরিবর্তন এমআরআই এর সাহায্যে ভালোভাবে জানা যায়। এই পদ্ধতিতে কোনো তেজস্ক্রিয় রশ্মি ব্যবহৃত হয় না, তাই শরীরে ক্ষতির কোনো সম্ভাবনাও থাকে না। এখানে বলছে এমআরআই বহুল ব্যয়বহুল প্রক্রিয়া, এটার খরচ বেশি, এটা বোঝানোর চেষ্টা করছে। রোগীর শরীরে ধাতব বস্তুর উপস্থিতি থাকলে এমআরআই সঠিকভাবে কাজ করে না। রোগীর দেহে পেসমেকার, হার্টে পেসমেকার বসালেও ভালোভাবে এই রোগটা নির্ণয় করা যায় না। তো এই হচ্ছে আমাদের পার্ট 2 এর পড়া।
পার্ট টু আর কোনো পড়া তেমন কিন্তু কি বাকি নেই, এখন শুধু সলভ বাকি। সলভ করলেই, আর যেহেতু আমরা গত পরীক্ষাটা আমরা ক্লাস টাইমে নিয়েছিলাম, আমরা চেষ্টা করবো এই পরীক্ষাটা ক্লাস টাইমে না নিয়ে অন্য টাইমে নেওয়ার জন্য। আর আমাদের পার্ট টু এ যদি কোনো প্রবলেম থাকে সলভ করে দেওয়া হবে, এবং সলভ আগামী ক্লাসে, এবং যদি প্রবলেম না থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমরা দ্রাব্যতা পর্ব 3 চলে যাব। দ্রাব্যতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো অঙ্ক আছে, ক্লাস করেও মজা পাবো। এখানেও ক্লাস করে হয়তো ভালো লেগেছে, কিন্তু আজকের ক্লাসটা থিওরি বোরিং। আবার এগুলো না পড়ালে এখান থেকে 2-4টে এমসিকিউ যদি চলে আসে, তো একটা কোর্সের মধ্যে অপরিপূর্ণতা থেকে যেতে পারে। এই জন্য তাহলে আমরা দ্রাব্যতা শুরু করতে চাই আগামী ক্লাস থেকে, এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে এটা সলভ করে দিতে চাই। আমরা দ্রাব্যতা শুরু করতে চাই আগামী ক্লাস থেকে, তোমরা কি বলো? আর 10-15 মিনিট কোনো যদি প্রবলেম থাকে। এছাড়া তোমাদের এখন মাইক্রোফোন অন করে দিচ্ছি, যদি কেউ কোনো কোশ্চেন করতে চাও কোশ্চেন করতে পারবা। এখন যদি কেউ কোনো কোশ্চেন করতে চাও, কারো কোনো কোশ্চেন থাকে করতে পারবা। আগামী ক্লাস থেকে আমরা দ্রাব্যতা শুরু করবো, মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। কেউ কলেজ শুরু হচ্ছে, পড়ালেখা নিয়ে কোনো কোশ্চেন, বা এই কেমিস্ট্রির যা পড়ালাম সেখান থেকে কোনো কোশ্চেন, বা আজকে তো অনেক কিছু আমরা জাস্ট রিডিং পড়িয়ে গেছি, সেখান থেকেও যদি কোনো কোশ্চেন করতে চাও, আগামী ক্লাসেও আমরা তোমাদেরকে এমসিকিউ সলভের জন্য কিছুটা টাইম দিব, 10-15 মিনিট যা লাগে। নতুন টপিক শুরু করবো, দ্রাব্যতার ক্লাসগুলো কেউ মিস করবো না, এখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন হবে। কোনো কোশ্চেন আছে নাকি? কেউ কিছু বলতে চাও? বলতে চাও না? ওকে, তাহলে আমরা আজকে ক্লোজ করছি, আগামী দিন ইনশাল্লাহ দ্রাব্যতা শুরু করবো। ধন্যবাদ।